নমস্কার। বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব বিনোদিনীর আত্মকথা গল্পটির শেষ পর্ব। প্রথম পর্বে শুনেছ বিনোদিনী 4 বছর বয়সে মা ও বাবাকে হারায়। তারপর জ্যাঠামশাইয়ের সাথে পুরুলিয়ায় জ্যাঠামশার বাড়িতে চলে আসেন। সেখানে জ্যাঠতুতো 3 বোন ও এক ভাইয়ের সাথে বিনোদিনী বেড়ে উঠতে থাকে। তারপর কিছুদিন বাদে জ্যাঠতুতো বড়দির বিয়ে হয়ে যায়। এদিকে দিদির দেওর শচীন কিছুদিন ধরে ম্যালেরিয়ায় ভুগে শরীর খুব খারাপ হয়ে যায়। তখন তার শ্বশুর পুরুলিয়াতে বৌমার বাপের বাড়িতে শচীনকে চেঞ্জের জন্য পাঠায়। কিছুদিন পর থেকেই শচীন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে, তার শরীরও ভালো হয়ে যায়। এই সময় বিনোদিনী শচীনকে মনে মনে ভালোবাসতে থাকে। জ্যাঠামশাইও বিনোদিনীর সঙ্গে শচীনের বিয়ের কথা নিয়ে মেয়ের শ্বশুরকে চিঠি লেখেন, কিন্তু শচীনের বাবা যে পণ চায় তা জ্যাঠামশাই দিতে পারে না এবং বিয়েটাও হয় না। তখন জ্যাঠামশাই অনেক বয়সের পার্থক্যে এক ব্যক্তির সাথে বিনোদিনীর বিয়ের ঠিক করে। বিনোদিনীর বিয়ে হয়ে যায়। বিনোদিনী স্বামীর সাথে শ্বশুরবাড়ি চলে আসে। শ্বশুরবাড়িতে স্বামী, পিসিমা এবং সে, আর কেউ নেই। এরপর কিছুদিন পরে পিসিমা ঠিক করে কলকাতায় গঙ্গা স্নান করতে যাবে। তখন 3 জনেই গঙ্গা স্নানে যায় এবং বিনোদিনী সেখানে হারিয়ে যায়। আর সেই সময় বিনোদিনীর সাথে শচীনের দেখা হয়ে যায়। এরপরে কি হলো জানার জন্য শুনতে থাকো গল্পটির শেষ পর্ব। আমি হাসিয়া বলিলাম, তুমি কি বই লেখো নাকি? কেন? বইয়ে এই রকম কথা দেখতে পাই। শচীন বলিল, লিখি না, পড়ি। আজকাল কত সব ভালো বই বেরুচ্ছে, সেসব তুই পড়েছিস? হ্যাঁ, তুই যখন পুরুলিয়াতে ছিলি তখনই তো তোরা কবনে বেশ লেখাপড়া করতিস দেখেছি। বলিয়া কয়েকখানা পুস্তকের নাম করিয়া সে জিজ্ঞাসা করিল, এইসব বই তুই পড়েছিস? আমি বলিলাম, পড়েছি, 2-3 বার করে পড়েছি। বইগুলির নাম আজ 7 বৎসর পরে উল্লেখ করা নিষ্প্রয়োজন, কারণ যদিও তখন সেগুলি সাহিত্যাকাশের ধ্রুব নক্ষত্র, নবযুগের বিজয় স্তম্ভ, মনস্তত্ত্বের মনুমেন্ট বলিয়া বিঘোষিত হইয়াছিল, লেখকগণ অমর আখ্যা লাভ করিয়াছিলেন, সেগুলির নাম এখন শোনা যায় না। এমনকি গুরুদাসবাবুদের ক্যাটলগে অথবা চৈতন্য লাইব্রেরির পুস্তক তালিকাতেও দেখিতে পাই না। শচীন জিজ্ঞাসা করিল, আচ্ছা, নারীর অধিকার সম্বন্ধে তোর মত কি বল? আমাদের সেই মা দিদিমাদের, বঙ্কিমবাবু টাবুদের মতই ঠিক, না আজকাল এই এঁদের মতই ঠিক? আমি বলিলাম, আজকালকার মতই তো আমার ঠিক বলে মনে হয়। শচীন পুলকিত হইয়া বলিল, বেশ বেশ, শুনে সত্যি বড় সুখী হলাম বিনি। বলিয়া সে আমার স্কন্ধদেশ চাপড়াইয়া দিল। আজ এই প্রথম সে আমায় স্পর্শ করিল। ক্রমে গাড়ি যাত্রী নিবাসের সম্মুখে আসিয়া দাঁড়াইল। শচীন আমাকে গাড়িতে রাখিয়া ঘর ঠিক করিতে গেল। কিয়ৎক্ষণ পরে হোটেলের একজন ভৃত্য সহ ফিরিয়া আসিল। ভৃত্য গাড়ির ছাদ হইতে বাক্স বিছানা নামাইল। গাড়ি ভাড়া চুকাইয়া দিয়া শচীন আমাকে নামাইয়া লইল। আমি ঘোমটা দিয়া তাহার স্ত্রী সাজিয়া তাহার পশ্চাৎ পশ্চাৎ তেতলায় উঠিতে লাগিলাম। মনে হইতে লাগিল, যাহা সাজিয়াছি সত্যই যদি আমি তাহা হইতাম, তবে আমার চেয়ে সৌভাগ্যবতী পৃথিবীতে আর কে থাকিত। উপর ঘরে প্রবেশ করিয়া ঘোমটা তুলিলাম। দেখিলাম ঘরখানি মাঝারি আকারের।
একধারে একখানি কেওড়া কাঠের তক্তপোষ, অপরদিকে একটি ছোট গোল টেবিল, একখানি চেয়ার, দেওয়ালে একটি আরশি টাঙানো। রাস্তার ধারে চিক ফেলা ছোট বারান্দাটি এই ঘরখানি নিজস্ব, অন্য কোনো ঘরের সহিত তাহার সম্পর্ক নাই। চাকর বিছানা বাক্স নামাইয়া জিজ্ঞাসা করিল, বাবু, খাবার টাবার কিছু আনতে হবে কি? শচীন বলিল, আনতে হবে বই কি, তোদের ম্যানেজার বাবু তো বললে এত বেলায় ভাত কোথা পাবো, এই টাকা নে। বলিয়া কি কি আনিতে হইবে শচীন তাহা বলিয়া দিল। চাকর টাকা লইয়া চলিয়া গেল। একজন মধ্যবয়স্কা কপালে উল্কি পরা ঝি আসিয়া বলিল, বৌমা, চান টান করবে কি? আমি বলিলাম, না, এই তো আমরা গঙ্গা স্নান করে আসছি। ঝি বলিল, কতদিন তোমাদের থাকা হবে? শচীন বলিল, 2-1 দিন, কাল কি পরশু আমরা দেশে ফিরে যাব। এই সোরাইটেতে জল ভরে এনে দাও তো ঝি। ঝি আমার দিকে চাহিয়া বলিল, দেখো বৌমা, খাবার টাবার দরকার হলে আমাকেই বরং আনতে দিও। খোট্টা বেটারা আমাদের বাঙালি পছন্দ খাবার কি আনতে জানে? বলিয়া সোরাই লইয়া চলিয়া গেল। শচীন জামা ছাড়িয়া বিছানার বান্ডিলের দড়ি খুলিতেছিল। বলিল, দেখো, আমি স্নান করব। যদিও সকালবেলা বাসা থেকে স্নান করে বেরিয়েছিলাম, সেই ভিড়ের মধ্যে ভলেন্টিয়ারি করে ঘামে সর্বাঙ্গ ভিজে গেছে। তুমি আমার কোটটা আর গেঞ্জিটা ওই বারান্দায় টাঙিয়ে দাও, আর এই চাবি নাও। বাক্স থেকে আমার ধুতি, তোয়ালে, সাবান বের করে দাও। বাক্স খুলিয়া জিনিসগুলি বাহির করিয়া দিলাম। শচীন স্নানার্থে গমন করিল। আমি নিজ বস্ত্রের প্রতি চাহিয়া দেখিলাম, আধময়লা একখানি মেলের শাড়ি পরিয়া সমস্ত রাত্রি রেলে আসছিলাম। তাহাই পরিয়া গঙ্গা স্নান করিয়া গায়েই শুকাইয়াছি। এরকম পেতনির মতো বেশে শচীনের সামনে থাকিতে আমার লজ্জা করিতেছিল। তাই আমি তার বাক্স হইতে একখানি ধোয়া কালো পেরে ধুতি বাহির করিয়া পরিলাম। সোরাইয়ের জলে মুখটা, হাত দুখানা ধুইয়া ফেলিলাম। শচীনের চিরুনি বুরুষ লইয়া দেওয়ালে টাঙানো সেই আরশির সামনে দাঁড়াইয়া চুলগুলি ঠিক করিয়া লইয়া শচীনের জন্য অপেক্ষা করিতে লাগিলাম। শচীন ভিজা তোয়ালে কাঁধে করিয়া ফিরিয়া আসিয়া হাসি ভরা চোখে আমার প্রতি চাহিয়া বলিল, বাহ, ধুতি পরে তোকে কি সুন্দর দেখাচ্ছে রে। ও ধুতির আর জন্ম সার্থক হলো। তাহার কথা শুনিয়া আমি লজ্জায় রাঙা হইয়া উঠিলাম। চাকর খাবার আনিল। ঝি আসন, থালা প্রভৃতি দিয়া গিয়াছিল। শচীনকে খাবার দিলাম। আহারান্তে তক্তপোষের উপর বসিয়া পান ও সিগারেট সেবন করিতে বসিল। তাহার পাতে আমি খাইতে বসিলাম। আমার খাওয়া হইলে শচীন বলিল, এইবার আমি বেরুই, তুমি দৌড় বন্ধ করে শুয়ে একটু ঘুমো। জিজ্ঞাসা করিলাম, তুমি কোথা যাবে? থানায় থানায় গিয়ে খোঁজ নিতে হবে তোমার স্বামী কোনোখানি ডায়েরি করেছেন কিনা। যদি করিয়ে থাকেন তবে তার ঠিকানাও পাব, কিংবা পুলিশকে জানিয়ে আসতে পারবো তুমি অমুক ঠিকানায় আছো। আমি ভীত হইয়া বলিলাম, আমি এখানে একলা থাকব? দিনের বেলা ভয় কিসের? বলিয়া শচীন বাহির হইয়া গেল। আমি ঘুমাইলাম। কাল সারা রাত্রি জাগরণ, আজ ভিড়ে কষ্টের পর শরীর আমার অবশ হইয়া গিয়াছিল। খুব ঘুমাইলাম। ঘুম ভাঙিলে দেখিলাম বেলা পড়িয়া গিয়াছে। মুখ হাত ধুইয়া শচীনের অপেক্ষায় বসিয়া রহিলাম। সন্ধ্যা হইল। ঝি আসিয়া ঘরে বাতি জ্বালিয়া দিয়া গেল। প্রায় 8টার সময় শচীন ফিরিল।
বলিল, কোনো থানায় কেহ আমার সম্বন্ধে কোনো ডায়েরি করায় নাই। অবশেষে সে কালীঘাটে গিয়াছিল, প্রত্যেকটি যাত্রী বাসা তন্ন তন্ন করিয়া খুঁজিয়া আসিয়াছে, কোথাও আমার স্বামীর সন্ধান পায় নাই। চাকরকে ডাকিয়া শচীন 2 পেয়ালা চা আনিতে আদেশ করিল। একটা সিগারেট ধরাইয়া শচীন বলিল, এখন উপায়? তোমায় কি তোমার স্বামীর বাড়িতে নিয়ে গিয়ে রেখে আসব? আমাকে নীরব দেখিয়া সে বলিল, যদি বলো আমাদের বাড়িতে নিহার বৌদির কাছেও তোমায় রেখে আসতে পারি। তথাপি আমি চুপ করিয়া আছি দেখিয়া শচীন বলিল, কি ভাবছ তুমি? আমি ভাবছি তুমি আমায় স্বামীর বাড়িতেই রেখে এসো আর নিহারদির কাছেই রেখে এসো। তুমি আমায় কুড়িয়ে পেয়েছ, 1 দিন 1 রাত তোমার সঙ্গেই আমি ছিলাম। এ কথা শুনলে আমার স্বামী কি ভাববেন? চা আসিল। শচীন 1 পাত্র লইল, অন্য পাত্র আমায় দিতে চাহিল। আমি চা খাই না শুনিয়া সে নিজেই উভয় পাত্র গ্রহণ করিয়া বলিল, এতে আর দোষটা কি? একজন ভদ্রলোক যদি এরকম অসহায় অবস্থায় কোনো বিপন্না স্ত্রীলোককে পায়, সে কি তাকে তার বাড়ি পৌঁছে দেবে না? আমি বলিলাম, কিন্তু তুমি যে... কেন, আমি কি দোষ করেছি? তুমি না করো, আমি যে করেছিলাম। আর সে কথা যে আমার স্বামীর কানে উঠেছে। শচীন বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, কি কথা? আমার ভারী লজ্জা করিতেছিল, তথাপি কোনো মতে আমি বলিলাম, বিয়ের পর আমার স্বামী একবার পুরুলিয়াতে এসেছিলেন। ননিবালা তখন 9 বছরের। আমার স্বামী রঙ্গ করে তাকে জিজ্ঞাসা করেছিলেন, তোর বিনোদ দিদি আমাকে কীরকম ভালোবাসে বল দেখি। ননি বলেছিল, সে আমাদের বাড়ি থাকতো, তার সঙ্গে বিনোদিনীর বিয়ে হবার কথা হয়েছিল কি না। দিদি নুকিয়ে তাকে দেখত, দুজনে হাসাহাসি করত। তারপর যখন বিয়ে ভেঙে গেল, সে চলে গেল। দিদি সেদিন কেঁদে একেবারে কুলুক্ষেত্র করেছিল। তারপরেই তো তোমার সঙ্গে দিদির বিয়ে হলো কি না। শচীন বলিল, আচ্ছা দুষ্টু মেয়ে তো, তা এরকম সব কথা সে বানিয়ে বললে কেন? বানিয়ে বলবে কেন? তবে কি সত্যি তুমি? সত্যিই আমি বলিয়া মুখ নত করিলাম। বোধহয় আমার গাল দুটিও রাঙা হইয়া উঠিয়াছিল। শচীন কয়েক মুহূর্তকাল নীরব থাকিয়া বলিল, তাহলে আমিও বলি। সেই পুরুলিয়াতে যখন আমি সেখানকার জল হাওয়ার গুণে দিন দিন সুস্থ সবল হয়ে উঠছিলাম, তোমায় যে আমি কি চোখে দেখেছিলাম তা বলতে পারিনি। বাবা যখন চিঠি লিখলেন যে 3000 টাকার কমে তিনি কিছুতেই আমার বিয়ে দেবেন না, আমায় চলে আসতে হুকুম দিলেন, তখন আমার মাথায় যেন বজ্রাঘাত হলো। তোমার আশা জন্মের মতো ছেড়ে আমিও চোখের জল ফেলতে ফেলতেই সেখান থেকে চলে এসেছিলাম। এতদিনেও কি আমি তোমায় ভুলতে পেরেছি? এই 3 বছরের মধ্যে বোধহয় এমন একটি দিন যায়নি যেদিন তোমার কথা আমার মনে পড়েনি। শচীনের মুখে এই কথা শুনিয়া পুলকে আমার অঙ্গ শিহরিয়া উঠিল। স্বামীর আশা আমি এক প্রকার ত্যাগই করিয়াছিলাম। একেই তো শচীন সম্বন্ধে আমার প্রতি তাহার সন্দেহ। শচীন যদি তাহাকে খুঁজিয়া পায় অথবা সঙ্গে করিয়া আমায় দেশে রাখিয়া আসে, তথাপি তিনি যে আমায় আর গ্রহণ করিবেন এ সম্ভাবনা অতি অল্প। তবে আর মিছা কেন সে চেষ্টা? বিশেষ সেই স্বামী কেন? মন্ত্র পড়িয়া বিবাহ হইয়াছিল বলিয়া নিজেকে তাহারই পায়ে বলি দিতে হইবে নাকি? নারী সমস্যার তো মীমাংসাই হইয়া গিয়াছে,
নারীর অধিকার সম্বন্ধে এখন তো আর কোনো সন্দেহই নাই। কিয়ৎক্ষণ চুপ করিয়া থাকিয়া শচীন আরেকটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাবা আমার বিয়ে দেবার জন্যে কত চেষ্টা করেছেন, কিন্তু তোমায় ভুলতে পারিনি বলেই আমি বিয়ে করতে রাজি হইনি। কিন্তু তুমি তো বেশ মনের সুখে স্বামীর ঘর করছিলে। আমি বলিলাম, তা তুমি বলবে বই কি। শচীন ভারী গলায় বলিল, বলবো না কেন? তবে কি তুমিও কি আমায় ভুলতে পারো নি বিনোদ? ইচ্ছা হইল বলি, ভোলা কি যায় প্রিয়তম, কিন্তু লজ্জায় শেষ শব্দটি উচ্চারণ করিতে পারিলাম না। চোখের জল চোখে চাপিয়া মাথাটি হেঁট করিয়া বসিয়া বলিলাম, ভোলা কি যায়। প্রতিভক্তি প্রতিসেবা করবার জন্যে আমি কত চেষ্টা করেছি, পারিনি। বিজয়ার রাতে যখন তাকে প্রণাম করেছি মনে হয়েছে যেন তোমায় প্রণাম করছি। তিনি যদি কখনো আমায় আদর করেছেন তখন চোখে বুজে কল্পনা করেছি যেন তুমিই আদর করছো। শচীন দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া বসিয়া রহিল। তাহার চোখেও বোধহয় জল আসিতেছিল। ল্যাম্পের আলোকে সে দুটি চকচকে দেখাইল। ঝি আসিয়া জিজ্ঞাসা করিল, ঠাকুর ভাত আনবে কি? রান্না বান্না হয়ে গেছে। রাত্রি প্রায় তখন 9টা। শচীন ভাত আনিতে বলিল। ঝি ঠাকুরকে বলিয়া আবার ফিরিয়া আসিল। ঠাঁই করিয়া আসন বিছাইয়া দিল। ক্ষণকাল পরে ঠাকুর অন্ন ব্যঞ্জনাদি সাজাইয়া 2 থালা ভাত আনিয়া ঘরে রাখিয়া চলিয়া গেল। আহারান্তে শচীন বলিল, তুমি খাওয়া দাওয়া করো, আমি তবে এখন বাসায় যাই। তুমি খেয়ে দরজা বন্ধ করে শুয়ে থেকো। কাল সকালে আবার আমি আসব। কি করা উচিত দুজনে পরামর্শ করা যাবে। আমি বলিলাম, তোমার বিছানা তো এখানে, সেখানে গিয়ে তুমি শোবে কিসে? শচীন বলিল, সেখানে আর একটা তোষক বালিশ আমার আছে। আমি বলিলাম, তা যেন আছে, কিন্তু আমি কি এখানে একলা থাকতে পারি? আমার ভয় করবে না বুঝি? শচীন বলিল, তোমার ভয় করবে? আমি অভিমানের স্বরে বলিলাম, না, করবে না। আচ্ছা তুমি যাও না, কাল এসে দেখবে চোরে আমার গলা টিপে মেরে রেখে গেছে। বলিয়া আমি চোখে আঁচল দিয়া ফোঁপাইতে লাগিলাম। ইহা আমার অভিনয় নহে। এই অপরিচিত নির্বান্ধব স্থানে রাত্রিতে একা থাকিতে হইবে শুনিয়া সত্যি ভয়ে আমার শরীর কাঠ হইয়া গিয়াছিল। আমাকে কাঁদতে দেখিয়া শচীন বলিল, ছি, কেঁদো না, চুপ করো। বলিয়া চক্ষু হইতে আমার হস্ত অপসারিত করিয়া লইল। আমি চক্ষু মুছিয়া বলিলাম, আমি তো জন্মের মতোই গেছি। বাপ নেই, মা নেই, স্বামীর ঘরে আমার জায়গা নেই। এখন তুমি যদি আমায় ত্যাগ করে যাও তাহলে আমার দশা কি হবে? শচীন আমার একখানি হাত ধরিয়া ফেলিয়া আবেগ কম্পিত স্বরে বলিল, তোমায় আমি ত্যাগ করব? কখনোই নয়। আজ 3 বৎসর তোমার নাম জপ করে কাটিয়েছি। দেবতা যদি সদয় হয়ে তোমায় মিলিয়ে দিলেন, তোমায় আমি ত্যাগ করব? নিশ্চয়ই না। তোমাকে আমি বুকের হাড় করে রেখে দেব। শেষের দিকের কথাগুলো বলিবার সময় শচীনের গলা ভারী হইয়া উঠিয়াছিল। আমি বুঝিলাম বিধাতা সদয় হইয়া এতদিনে আমার নারীত্ব সফল করিয়া দিলেন। তাহার পর 3টি বৎসর কাটিয়া গিয়াছে। সেদিন, সেই সর্বনাশের দিন, সোমবার 22শে বৈশাখ। 3টি বৎসর মাত্র শচীনকে পাইয়াছিলাম, সুখের মুখ দেখিয়াছিলাম, কিন্তু সে সুখে আমার বাজ পড়িল।
একদিন তুমি বলিয়াছিলে, আমায় তোমার বুকের হার করিয়া রাখিবে। রাখিয়াছিলেও তাই, তবে আজ তোমার সেই কত সাধের কত যত্নের বুকের হারকে পথের ধুলায় ফেলিয়া দিয়া কোথায় চলিলে প্রাণাধিক? আর কি লিখিব? কিছুতেই কিছু হইল না। ভোর রাত্রে আমার জগৎ আঁধার করিয়া আমাকে অকুল সাগরে ভাসাইয়া শচীন চক্ষু বুজিল। আমি উচ্চস্বরে কাঁদিয়া উঠিয়া মাটিতে লুটাইয়া পড়িলাম। সে চিৎকার শুনিতে পাইয়া নবীনবাবুর স্ত্রী কমলা দিদি, কেদারবাবুর স্ত্রী নিরুপমা ছুটিয়া আসিয়া আমায় তুলিয়া জড়াইয়া ধরিল। সারাটা দিন যে কি করিলাম, কি হইল, সে সকল আমি ভালো করে স্মরণ করিতে পারি না। দাহকার্য সমাধা হইবার পর নিমতলা ঘাটে আমায় স্নান করাইয়া কমলা দিদি আমার হাতের কাঁচের চুড়িগুলি ভাঙিয়া সিঁথির সিন্দুরের দাগ গঙ্গা মৃত্তিকা ঘষিয়া ধুইয়া দিয়া ভিজা কাপড় ছাড়াইয়া আমায় সাদা থান পরাইয়াছিল, তাহা বেশ স্মরণ আছে। তাহার পর গাড়ি করিয়া আমায় বাড়ি আনিয়াছিল এবং পীড়াপিড়ি করিয়া সন্ধ্যাবেলা আমায় একটু গরম দুধ খাওয়াইয়াছিল, তাহাও আমার মনে আছে। 2-3 দিন পরে কমলা দিদি বলিল, যা অদৃষ্টে ছিল তা তো হয়ে গেছে। তোমার শ্বশুরকেই না হয় একখানা চিঠি লেখো। এ বিপদ শুনলে কি এখনো তার মনে দয়া হবে না? শিয়ালদহ যাত্রীনিবাস হইতে যখন এই চোর বাগানের বাড়িতে 2খানি ঘর ভাড়া লইয়া আমরা আসিয়া স্বামী স্ত্রী পরিচয়ে বাস করিতে লাগিলাম, তখন সে বাড়ির অন্য ভাড়াটিয়া গৃহস্থদের নিকট প্রকাশ করিয়াছিলাম যে বাপ মার অমতে আমার স্বামী আমাকে বিবাহ করায় তাহার পিতা তাহাকে ত্যায্য পুত্র করিয়াছেন। তখন তিনি চাকরি জোগাড় করিয়া এখানে কলেজে পড়িতে থাকেন। বিবাহের পর এই কয় বৎসর আমি আমার বিধবা মার কাছে থাকিতাম। স্বামী মাঝে মাঝে গিয়া আমায় দেখিয়া আসিতেন। সম্প্রতি মার মৃত্যুতে নিরাশ্রয় হইয়া পড়ায় তিনি আমাকে কলিকাতায় আনিয়াছেন। আমার এই কথা ভবিষ্যৎবাণীর মতো হইয়াছিল। তখন অবশ্য শচীনের পিতা কিছুই জানিতে পারেন নাই। পরে জানিয়াছিলেন এবং জানিয়া শচীনকে সত্যই তিনি ত্যায্য পুত্র করিয়াছিলেন। কমলার প্রশ্নের উত্তরে বলিলাম, তাই না হয় লিখি তাকে চিঠি। কমলা বলিল, তোমার স্বামী টাকা করে কি রেখে গেছেন বলো দেখি। আমি বলিলাম, কি আর রেখে যাবেন দিদি, নতুন উকিল, এই তো 1 বছর মাত্র পাশ করে ছোট আদালতে বেরুচ্ছিলেন। যা আনছিলেন তাতে ভাত কাপড় ঘর ভাড়া কুলোতো না, তাই সন্ধেবেলা প্রাইভেট টিউশনি করতেন। আমার গায়ে 2-5খানি যা গহনা ছিল তাও তার অসুখের সময় বিক্রি করে ডাক্তার দেখাতে হলো। সবই তো জানো দিদি। কিন্তু কাহাকেও আমি পত্র লিখিলাম না। কোন মুখে লিখিব? কি করিয়া নিজ জীবিকা অর্জন করিতে সমর্থ হইব, ইহাই আমি দিবারাত্রি বসিয়া বসিয়া চিন্তা করিতাম। অবশেষে স্থির করিলাম, কোনো ভদ্র পরিবারে ঝিগিরি করিয়া জীবনের অবশিষ্ট দিনগুলো কাটাইয়া দিব। যে নাপিতানি আমাদের কামাইতে আসিত, তাহারই সাহায্যে আমি একটি চাকরির জোগাড় করিলাম। জিনিসপত্র যাহা ছিল সমস্ত বিক্রয় করিয়া ঘর ভাড়া মিটাইয়া দিয়া সেই নাপিতানির সহিত আমি গিয়া ঝিগিরি কর্মে প্রবৃত্ত হইলাম। অদৃষ্টের শেষে এও ছিল। গৃহস্বামী প্রৌঢ়বয়স্ক ভদ্রলোক, তাহার কয়লার আড়ত ছিল। বড় ছেলে মণিমোহনকে তিনি একটি স্বতন্ত্র কারবার করিয়া দিয়াছিলেন। সেও 2 পয়সা আনিত। গৃহে তাহার স্ত্রী ও 2টি শিশু সন্তান ছিল। তাহার আর 2টি ভাই ছিল, তাহারা তখন নাবালক।
সাংসারিক অবস্থা বেশ সচ্ছল। গৃহিণী আমায় বেশ যত্ন করিতেন, কিন্তু বউ ছুরি আমাকে দেখিতে পারিত না। সর্বদা আমার কাজে দোষ ধরিত এবং কড়া কথা শুনাইয়া দিত। তাহার কারণ বোধ হয় অন্য সকলে আমায় ঝি বলিয়া ডাকিলেও তাহার স্বামী মণিবাবু আমায় নাম ধরিয়া ডাকিতেন। একদিন আমি আড়ালে থাকিয়া শুনিলাম গৃহিণী তাহার ছেলেকে তিরস্কার করিতেছেন। মণিবাবু বলিলেন, আহা, ভদ্রলোকের মেয়ে। একদিন একজন উকিলের পরিবার ছিল, অবস্থা গতিকে এসে ঝিগিরি করছে। ওকে ঝি ঝি বলে ডাকাটা উচিত নয় মা। আমার প্রতি মণিবাবুর এই অনুকম্পায়, তাহার প্রতি কৃতজ্ঞতায় আমার মনটি ভরিয়া উঠিল। কিন্তু 6 মাস যাইতে না যাইতেই মণিবাবুর এই অনুকম্পা ভিন্ন আকার ধারণ করিল। একদিন অন্যের অসাক্ষাতে তিনি আমার হাতে একখানি চিঠি গজিয়া দিলেন। আর 1 বৎসর কাটিয়াছে। এই 1 বৎসর আমি কলিকাতায় যে পল্লীতে বাস করিয়াছি তাহার আর নাম উল্লেখ করিব না। পিতৃ আদেশে কারবার সম্পর্কে 1 সপ্তাহের জন্য বোম্বাই যাইতেছি বলিয়া সেই যে মণি চলিয়া গেল, আর তো আসিল না। যখন দেখিলাম 2 সপ্তাহ কাটিয়া গেল, সে আর আসে না, তখন সংবাদ জানিবার জন্য গুপ্তচর লাগাইয়াছিলাম। 2-3 দিন পরে চর আসিয়া জানাইল বোম্বাই যাইবার কথা ডাহা মিথ্যা, মণিবাবু কোথাও যান নাই, বরাবর কলিকাতাতেই আছেন। তাহার একজন নূতন জুটিয়াছে। আমি তখন হতাশ হইয়া পড়িলাম। বুঝিলাম সে আমাকে জন্মের মতো ত্যাগ করিয়াছে। বিছানায় পড়িয়া কাঁদিতে লাগিলাম। তাহার বিরহে নহে, কারণ তাহার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু এবং প্রথম প্রথম তাহার প্রতি যে আকর্ষণটুকু জন্মিয়াছিল, এখানে আসিয়া এই 1 বৎসর তাহার ব্যবহারে দিনে দিনে আমার মন হইতে সেসব বিলুপ্ত হইয়া গিয়াছিল। আমি কাঁদিতেছিলাম আমি কি ছিলাম, কি হইলাম ভাবিয়া, আমার উপায় এখন কি হইবে ভাবিয়া। বাড়িওলি এবং এই গৃহের অন্যান্য ভাড়াটিয়া স্ত্রীলোকগণ আমার কাছে আসিয়া সর্বদা আমায় সান্ত্বনা দিত এবং উপায় নির্দেশ করিত। ক্রমে আমার টাকা ফুরাইল, পেটের জ্বালা বড় জ্বালা। তখন বাধ্য হইয়া তাহাদের নির্দিষ্ট উপায় আমাকে অবলম্বন করিতে হইল। নানারূপ ভাগ্য পরিবর্তনের মধ্য দিয়া আমার জীবন অতিবাহিত হইতে লাগিল। কিছুকাল বা দিনের পর দিন কালিয়া পোলাও মাছের মোড়া চলে। সর্বাঙ্গে গহনা পরিয়া বারাণসী শাড়ির বাহার দিই। আবার কিছুকাল বা সমস্ত বন্ধক দিয়া টাকা ধার করিয়া ব্যয় নির্বাহ করি। 2 পয়সার কুচা চিংড়ি আনাইয়া বাটি চচ্চড়ি করিয়া ভাত খাই। ভাগ্যের চাকা আবার ঘুরিয়া যায়। গহনাপত্র খালাস করিয়া আমি আবার কালিয়া পোলাও মাছের মোড়া বক্সে বসিয়া থিয়েটার দেখা আরম্ভ হয়। এইরূপে জীবনের আরও 7টি বছর কাটিয়া গেল। কিন্তু সুখে কাটিল কি? জীবনের শেষে 7টি বৎসর কি দুঃখেই যে আমার কাটিল, তাহা সেই সর্বলোক সাক্ষী ব্যতীত আর কে জানিবে। শেষে বই কি, কারণ ডাক্তারবাবু বলিয়াছেন আমার এই রোগ শিবের অসাধ্য। 3 মাসের মধ্যেই আমার ইহলোকের সকল যন্ত্রণা দূর হইয়া যাইবে। ইহলোকের যন্ত্রণা তো শেষ হইবে, কিন্তু পরলোক আছে কি না কে জানে। যদি থাকে, তবে সেখানে আমার কি দণ্ডের ব্যবস্থা আছে ভাবিতে বুক কাঁপিয়া ওঠে। দেহের স্বল্পাবিষ্ট রক্তও যেন জল হইয়া যায়। এদিকে 3 বৎসর আমি অন্নবস্ত্রের ক্লেশ পাই নাই, বরং সাধারণ গৃহবধূর অপেক্ষা সে বিষয়ে প্রাচুর্যই ভোগ করিয়াছি। আমি নিঃস্ব নহি,
কিন্তু মনের সুখ, গহনা গায়ে দিয়া আড়ং ধুলাই জরিপার শাড়ি ব্লাউজ পরিয়া থাকিয়াও মনে সর্বদা অসহ্য যন্ত্রণা অনুভব করিয়াছি। ডাক্তারবাবু বলেন, শুধু শারীরিক অত্যাচার নহে, ওই মানসিক অশান্তিও আমার এই ক্ষয় রোগের একটা প্রধান কারণ। 10 বৎসর পূর্বে গ্রহণে যখন গঙ্গা স্নান করিতে আসিয়াছিলাম, তখন হারাইয়া না গিয়া গঙ্গায় যদি ডুবিয়া যাইতাম, তাহা হইলে কি সৌভাগ্যই আমার হইত। ডুবিলাম না। নারীর অধিকার, অর্থাৎ নিজের পায়ে নিজে কুড়ুল মারিবার অধিকার লাভ করিলাম। কলিকাতায় প্রথম 3 বৎসর শচীনের স্ত্রী সাজিয়া যে 3 বৎসর যাপন করিয়াছি, সেই সময়টা আমার সুখেই কাটিয়াছিল সত্য, কিন্তু সেও অনাবিল সুখ নহে। আধুনিক মতানুযায়ী আমি আমার নারীত্ব সফল করিতেছিলাম বটে, কিন্তু মনের ভিতরে ভিতরে একটা গ্লানি সর্বদা বহিয়া যাইত। তাহার হাত হইতে কিছুতেই নিষ্কৃতি লাভ করিতে পারিতাম না। আমাদেরই মতো গরিব যে কয়টি গৃহস্থ পরিবার সে বাড়িতে ঘর ভাড়া লইয়া বাস করিত, তাহাদের নিকট আমাদের যে কাল্পনিক পরিচয় দিয়াছিলাম, তাহারা সম্পূর্ণভাবেই বিশ্বাস করিয়াছিল। অবিশ্বাসের কোনো কারণই বর্তমান ছিল না। তথাপি আমার মনে হইত, হায়, ইহারা যাহা আমি তো তাহা নহি। যাক, সে সকল কথার অনুশোচনায় আর ফল কি? এখন আমার এই দুঃখময় লজ্জাময় জীবন কাহিনী সমাপ্ত করিয়া ডাক্তারবাবুকে অনুরোধ করিয়াছি, আমার মৃত্যুর পর ইহা যেন তিনি জনসমাজে প্রচারিত করিবার জন্য যত্ন করেন। নবযুগের নতুন আলোক বলিয়া যাহা এখন কথিত হইতেছে, তাহা যে আলোক নহে, তাহা যে আগুন, সেই কথা বুঝাইবার জন্যই আমার সেই আগুনে পুড়িয়া মরিবার ইতিহাস আমি লিপিবদ্ধ করিয়া যাইতেছি। ইহা পাঠ করিয়া যদি বাঙালি গৃহস্থ ঘরের একটি মেয়েও ভুল পথে পা দিতে দিতে পা উঠাইয়া লইয়া ফিরিয়া আসে, তবে পরলোকে আমার আত্মা কিঞ্চিৎ সান্ত্বনা লাভ করিবে। এতক্ষণ শুনলে বিনোদিনীর আত্মকথা গল্পটির শেষ পর্ব। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।